আমাদের ট্রানজেকশন রেকর্ড করতে হবে, তার জন্য তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে প্রত্যেকটা ট্রানজেকশনে অ্যাটলিস্ট তো দুটো অ্যাকাউন্ট থাকবেই, অ্যাটলিস্ট দুটো অ্যাকাউন্ট থাকবেই, সেই দুটো অ্যাকাউন্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দুটোর বেশিও থাকতে পারে, নর্মালি দুটো থাকবেই। তোমাকে প্রত্যেকটা ট্রানজেকশনে তাহলে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে, একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। ঠিক আছে? তো সেটা করার আগে আমি গোল্ডেন রুলে একবার নিয়ে যাব, তোমাকে রিমাইন্ড করিয়ে দেবো, কারণ গোল্ডেন রুলের থ্রু দিয়েই তো করতে হবে। তো আমি গোল্ডেন রুলে একবার নিয়ে যাব, সেটা রিমাইন্ড করিয়ে দেবো। গোল্ডেন রুল কি ছিল? গোল্ডেন রুলে বলা হচ্ছিল কি, অ্যাকাউন্টকে তিনটে ভাগে ভাগ করে দাও: পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল বলতে পার্সনকে বোঝাবে, পার্সন বলতে যে কোনো বিজনেস অর্গানাইজেশন যার সেপারেট এক্সিস্টেন্স রয়েছে, বা কোনো ইন্ডিভিজুয়ালও হতে পারে পার্সন। রিয়েল অ্যাকাউন্ট যে কোনো অ্যাসেট, ফিক্সড অ্যাসেট নর্মালি বোঝায়। ফিক্সড অ্যাসেট ছাড়াও কারেন্ট অ্যাসেটকেও বলা হবে রিয়েল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট ইনকাম, এক্সপেন্স, লস, গেন বোঝাবে। তো তিনটে ক্যাটেগরিতে ভাগ করার পরে গোল্ডেন রুলে কি লেখা রয়েছে কি, যদি কোনো ট্রানজেকশনে পার্সোনাল অ্যাকাউন্টে দেখা যায় যে পার্সন রয়েছে, সেই পার্সন রিসিভার হচ্ছে। যদি দেখা যায় কোনো ট্রানজেকশনে কোনো পার্সন রিসিভার হচ্ছে, রিসিভার মানে কিছু তোমার কাছ থেকে নিচ্ছে, তোমার বিজনেস অর্গানাইজেশন থেকে কিছু নিচ্ছে, তাহলে সেই পার্সনকে তুমি ডেবিট করবে। আর যদি কোনো পার্সন ওই ট্রানজেকশনে গিভার হয়, তাহলে সেই পার্সনকে ক্রেডিট করবে। গিভার বলতে সে কিছু তোমাকে দিচ্ছে, হতে পারে গুডস তোমাকে ধারে সেল করেছে, হতে পারে লোন দিয়েছে। ঠিক আছে? রিয়েল অ্যাকাউন্ট বলছে যে, রিয়েল অ্যাকাউন্ট তো অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট। যদি কোনো ট্রানজেকশনে অ্যাসেট আসে, যদি কোনো ট্রানজেকশনে অ্যাসেট আসে, তাহলে তুমি কি করবে? সেই অ্যাসেটকে ডেবিট করবে। আর যদি কোনো ট্রানজেকশনে অ্যাসেট চলে যায়, সেই অ্যাসেটকে ক্রেডিট করবে। নমিনাল অ্যাকাউন্ট বলছে যদি এক্সপেন্স লস হয় তাহলে তুমি ডেবিট করবে সেই অ্যাকাউন্টকে, যদি ইনকাম গেন হয় তাহলে ক্রেডিট করবে। এটা ছিল গোল্ডেন রুল। আচ্ছা, মডার্ন রুলে বলেছিল কি, অ্যাকাউন্টকে পাঁচটা ক্যাটেগরিতে ভাগ করে দাও: অ্যাসেট অ্যাকাউন্ট, লায়াবিলিটি অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, রেভিনিউ অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট। অ্যাসেট রিলেটেড কিছু অ্যাকাউন্ট থাকছে, লায়াবিলিটি রিলেটেড কিছু অ্যাকাউন্ট থাকছে, ক্যাপিটাল তো একটাই, রেভিনিউ রিলেটেড কিছু অ্যাকাউন্ট থাকছে, রেভিনিউ বলতে ইনকাম রিলেটেড, এক্সপেন্স রিলেটেড কিছু অ্যাকাউন্ট থাকছে। তো পাঁচটা ক্যাটেগরিতে ভাগ করে দাও। এখানে বলা হচ্ছে যদি কোনো ট্রানজেকশনে অ্যাসেট বাড়তে থাকে, কোনো ট্রানজেকশনে অ্যাসেট যদি বাড়তে থাকে, তাহলে সেই অ্যাসেটকে তুমি কি করবে? ডেবিট করে দেবে সেই অ্যাসেট অ্যাকাউন্টকে। আর যদি অ্যাসেট কমতে থাকে, সেই অ্যাসেটকে তুমি ক্রেডিট করে দেবে। লায়াবিলিটির ক্ষেত্রে বলা হচ্ছে উল্টো, যদি কোনো ট্রানজেকশনে লায়াবিলিটি কমতে থাকে, তাহলে সেই লায়াবিলিটির অ্যাকাউন্টকে তুমি ডেবিট করে দেবে। যদি লায়াবিলিটি বাড়তে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টকে ক্রেডিট। ক্যাপিটালের কেসে, ক্যাপিটাল অ্যাকাউন্টের কেসে বলা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট লায়াবিলিটি রুল ফলো করবে। যদি কোনো ট্রানজেকশনে, বিভাস দিয়ে আপনার সাউন্ডটা মিউট করে দিন, মানে মাইকটা মিউট করে দিন, যখন দরকার হবে আপনার যদি কথা বলার দরকার থাকে, কোনো জিজ্ঞাসার থাকে, সেক্ষেত্রে আপনি আনমিউট করে দেবেন। ঠিক আছে? ক্যাপিটাল অ্যাকাউন্টে বলা হচ্ছে যদি
ক্যাপিটাল অ্যাকাউন্টও সেম রুল ফলো করবে। কিসের রুল? ওই লায়াবিলিটি রুল। যদি কোনো ট্রানজেকশনে ক্যাপিটাল বাড়তে থাকে মালিকের, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে ক্রেডিট করা হবে। যদি ক্যাপিটাল কমতে থাকে তাহলে ডেবিট করা হবে। রেভিনিউ, রেভিনিউ ওই সেম রুল ফলো করবে, লায়াবিলিটি ক্যাপিটালের রুল। যদি রেভিনিউ মানে ইনকাম যদি বাড়তে থাকে তাহলে ডেবিট হবে, সরি ক্রেডিট হবে। আর যদি কমতে থাকে তাহলে ডেবিট হবে। বাড়তে থাকলে ক্রেডিট হবে, কমতে থাকলে ডেবিট হবে। আচ্ছা, এক্সপেন্স, এক্সপেন্স কার রুল ফলো করছে? এক্সপেন্স ওই অ্যাসেটের রুল ফলো করছে, অ্যাসেট যেভাবে হচ্ছিল। যদি এই এক্সপেন্স কোনো ট্রানজেকশনে তোমার বাড়তে থাকে, মানে এক্সপেন্স হতে থাকে, বিজনেসের এক্সপেন্স হতে থাকে, মানে এক্সপেন্স বাড়ছে, তো সেই ট্রানজেকশনে তুমি অ্যাসেট কি করবে, সরি এক্সপেন্সকে কি করবে, সেই এক্সপেন্সকে ডেবিট করে দেবে। যদি এক্সপেন্স কমতে থাকে তাহলে ক্রেডিট করবে। তো এই দুটো রুল তোমাকে মনে রাখতে হবে, মডার্ন রুল আর ওপরে ছিল গোল্ডেন রুল। গোল্ডেন রুল লেখা রয়েছে, যারা দেখোনি দেখো ভালো করে যে মডার্ন রুল গোল্ডেন রুল কোথায় লেখা রয়েছে। গোল্ডেন রুল লেখা রয়েছে, দেখো এখানে ওয়ার্ড লেখা রয়েছে গোল্ডেন রুল। মডার্ন কোথায় আছে? হ্যালো, হ্যালো স্যার। বলো কি বলছো? বলছি আমার ভয়েস শোনা যাচ্ছে তো? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মডার্ন রুল এই যে, ঠিক আছে এটা। তাহলে এই দুটো রুল তোমার কাজে লাগবে কোন চ্যাপ্টার করতে গিয়ে? জার্নাল এন্ট্রি চ্যাপ্টার করতে গিয়ে। কারণ জার্নাল এন্ট্রি করতে হবে, ট্রানজেকশন রেকর্ডিং করতে হবে। তাহলে চ্যাপ্টার 5-এ তোমার যে ফরম্যাটে তোমাকে বুকসটা মেনটেন করতে হবে সেটা তোমার সামনে প্রেজেন্ট রয়েছে। এই ফরম্যাটে তোমাকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে তুমি তোমার A4 পেজে, খাতার A4 পেজে কিরকম টানতে থাকবে? একটা ডেটের কলাম টানবে, একটা পার্টিকুলার্স এর কলাম টানবে, একটা LF এর কলাম টানবে, আর ডেট, ডেবিটের অ্যামাউন্ট, ক্রেডিটের অ্যামাউন্ট। একটা অ্যামাউন্ট তো ডেবিট হবে আর একটা অ্যামাউন্ট ক্রেডিট হবে, কারণ ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টে কি বলেছিল যে বিজনেসের টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুয়াল থাকবে। আর ওখানেই বলা ছিল যে বিজনেসের টোটাল যে ডেবিট আইটেম হবে, মানে ডেবিটের যে টোটাল হবে সেটা ইকুয়াল হবে ক্রেডিটের সাথে। বিজনেসের টোটাল ডেবিট টোটাল ক্রেডিট ইকুয়াল হবে। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টে ওটাও লেখা রয়েছে। বিজনেসের টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুয়াল হবে, বিজনেসের টোটাল ডেবিটের অ্যামাউন্ট টোটাল ক্রেডিটের অ্যামাউন্ট এর সাথে ম্যাচ থাকবে, মানে ইকুয়াল হবে। তাহলে ডেটের কলাম, পার্টিকুলার্স এর কলাম, যে এলএফ এর কলাম, এলএফ বলতে লেজার ফোলিও, তো এটাকে তুমি এখন ইগনোর করো কারণ এটা রেলিভেন্স নেই। তাহলে টোটাল বানাতে হচ্ছে 1 2 3 4 5, 5টা কলাম তোমাকে বানাতে হবে। উপরে লিখতে হবে ইন দা বুকস অফ। কার বইতে করছো? যদি এবিসি লিমিটেড এর ধরো দেওয়া রয়েছে, এবিসি লিমিটেড এর ট্রানজেকশন দেওয়া রয়েছে, তার মানে তুমি কার বইতে এই এন্ট্রি করবে? জার্নাল এন্ট্রি, একটা অ্যাকাউন্ট ডেবিট করা, একটা অ্যাকাউন্ট ক্রেডিট করা, সেটা করবে ইন দা বুকস অফ এবিসি লিমিটেড। পিকিউআর লিমিটেড এর দেওয়া থাকলে, ট্রানজেকশন দেওয়া থাকলে ইন দা বুকস অফ পিকিউআর লিমিটেড এর করবে। এরকম করে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে ফরম্যাট জার্নাল এন্ট্রি করার। আচ্ছা, এরপরে রয়েছে যে তোমার কাছে কিছু ডকুমেন্টস এসেছে, তোমার কাছে কিছু ডকুমেন্টস এসেছে, তার বিহাফে তোমাকে করতে হবে এন্ট্রি। এখানে একটা বলেছে কি তুমি সোনিমিক্স লিমিটেডের অ্যাকাউন্ট্যান্ট, তুমি সোনিমিক্স লিমিটেডের অ্যাকাউন্ট্যান্ট, তুমি তোমাদের বইতে খুলে দেখতে পারো, তোমাদের বইতে সামনে খুলে রেখে দেখতে পারো। তো কিছু কিছু জায়গায় হয়তো ম্যাচ থাকবে না, কিছু চেঞ্জ হতে থাকবে, কিন্তু যে কনসেপ্টটা থাকবে সেটা মেন কনসেপ্ট সেম থাকবে। আচ্ছা, এখানে আমার রয়েছে ইউ আর অ্যাকাউন্ট্যান্ট অফ সোনিমিক্স লিমিটেড। তাহলে সোনিমিক্স লিমিটেডের তুমি অ্যাকাউন্ট্যান্ট, এই ডকুমেন্ট তুমি পেয়েছো, এই ডকুমেন্ট পেয়েছো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিল নাম্বার দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে, কবে এসেছে। তার মানে
ডকুমেন্ট দেখে বোঝা যাচ্ছে যে কি কি আইটেম কিনেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে যে কি ধরনের খরচা। ইনভয়েস প্রিন্ট করেছে, ইনভয়েস প্রিন্ট করেছে পেন, A4 পেপার, স্টেপলার। তার মানে এগুলো তোমার সবই স্টেশনারি আইটেম। স্টেশনারি অফিসে যখন এই ছোটখাটো ইউজ হবে, ছোটখাটো তোমার পেন, পেপার, স্টেপলার এগুলো ইউজ হবে, এর পারপাসে যে খরচা সেগুলোকে আমরা বলবো স্টেশনারি এক্সপেন্স। স্টেশনারি, তো এটা তাহলে স্টেশনারি এক্সপেন্সে চলে যাবে। আর এখানে যেহেতু অলরেডি ক্যাশে কিনে নিয়েছে, তার মানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে? একটা তো ক্যাশ অ্যাকাউন্ট, আমি বলেছি প্রত্যেকটা ট্রানজেকশনে তোমাকে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে, তাহলে একটা হয়ে যাচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, আরেকটা যে এক্সপেন্স করেছে সেই এক্সপেন্সের অ্যাকাউন্ট। এই সব এক্সপেন্স গুলোকে একসাথে কি বলবে? স্টেশনারি এক্সপেন্স। তাহলে ক্যাশ চলে গেছে বিজনেস থেকে, পেমেন্ট হয়ে গেছে, কারণ ক্যাশে পেমেন্ট হয়ে গেছে। কার কাছ থেকে কিনেছো সেটা এখন দেখার দরকার হবে না, কারণ তুমি যখন ক্যাশে পেমেন্ট করে দেবে কাউকে, তখন সেই পার্টির নাম তুমি লিখবে না, সেই পার্টির নামে কোনো অ্যাকাউন্ট তুমি খুলবে না, কারণ তোমার তো অলরেডি পেমেন্ট হয়ে গেছে। সেই পার্টির অ্যাকাউন্ট খুলে তোমার লাভ কি হবে? সেই পার্টির অ্যাকাউন্ট খুলে তোমার লাভ কি হবে? তোমার যেহেতু অলরেডি পেমেন্ট হয়ে গেছে। তাহলে আমি এই ট্রানজেকশনে কি আইডেন্টিফাই করলাম? দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট। পার্টির নাম তো আসবেই না, কারণ আমি ক্যাশে পেমেন্ট করে দিয়েছি। ঠিক আছে, তো ওটাই করা রয়েছে। স্টেশনারি অ্যাকাউন্ট, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট করেছে। স্টেশনারি অ্যাকাউন্ট বলতে স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট, স্টেশনারি এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট, খরচা ডেবিট। তাহলে ডেবিটের টাকা ডেবিটের ঘরে কলামে, ক্যাশ ক্রেডিট হয়েছে, ক্যাশ চলে গেছে, তাহলে টাকাটা বসাতে হবে ক্রেডিটের কলামে। বিলে কত টাকা লেখা ছিল? অত টাকাই লেখা ছিল। বিলে দেখো এত টাকারই বিল ছিল। তো এটা হয়ে গেল তোমার ট্রানজেকশন রেকর্ডিং। তাহলে কিভাবে লেখা হয়ে রয়েছে দেখো, যে ইন দা বুকস অফ সোনি মিক্স লিমিটেড, এভাবে লিখতে হবে খাতায়। আর নিচে জার্নাল, কি করছো? জার্নাল করছো। এই যে তুমি একটা অ্যাকাউন্টকে ডেবিট করলে আরেকটা অ্যাকাউন্টকে ক্রেডিট করলে, এটাকেই বলা হচ্ছে জার্নাল করা। তুমি যে একটা অ্যাকাউন্টকে ডেবিট করলে আরেকটা অ্যাকাউন্টে ক্রেডিট করলে, এটাকেই বলা হচ্ছে জার্নাল করা। ঠিক আছে, আর এরকম ফরম্যাট বানিয়ে করতে হবে, তাকি তুমি পরপর লিখতে থাকো। এরপরে এসে যাও যে নতুন একটা বিজনেস স্টার্ট হচ্ছে। নতুন একটা বিজনেস স্টার্ট হচ্ছে, কে স্টার্ট করছে বিজনেস? বিজনেস স্টার্ট করেছে, এখানে তোমাদের রয়েছিল, বলেছিলে কি ছিল? রাহুল এন্টারপ্রাইজ ছিল তো তোমাদের এখানে? হ্যাঁ স্যার, রাহুল। রাহুল এন্টারপ্রাইজ, রাহুল, ঠিক আছে, রাহুল এন্টারপ্রাইজ রয়েছে। তো রাহুল এন্টারপ্রাইজ, ওখানে প্রপাইটর কে রয়েছে? রাহুল রয়েছে। রাহুল বিজনেস স্টার্ট করেছে 50,000 দিয়ে। তো আমরা জানি কি সেপারেট এন্টিটির কনসেপ্টে মালিক ও তার বিজনেস আলাদা। তাহলে বিজনেস মালিকের নাম রাহুল, মালিকের নাম রাহুল শর্মা, রাহুল শর্মা, কিন্তু তার যে বিজনেসের নাম সেটা হচ্ছে রাহুল এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজ। তাহলে রাহুল শর্মা যখন বিজনেস স্টার্ট করছে সেপারেট এন্টিটির কনসেপ্টে, যেখানে কি বলা আছে মালিক ও তার বিজনেস আলাদা, তাহলে মালিক কি করবে? যে আমার রিসিপ্ট কপি চাই, আমি 50,000 দিচ্ছি বিজনেসে, 50,000 টাকা দিচ্ছি বিজনেসে, আমার রিসিপ্ট কপি চাই। তাহলে এখানে যে তুমি ডকুমেন্টটা দেখতে পাচ্ছ, এটা কিসের? এই ডকুমেন্টটা হচ্ছে ওই রিসিপ্ট কপি। ওই ডকুমেন্টটা হচ্ছে ওই রিসিপ্ট কপি, যেটা কে দিচ্ছে? রাহুল এন্টারপ্রাইজ দিচ্ছে। রাহুল এন্টারপ্রাইজ দিচ্ছে কাকে দিচ্ছে? সুনীল, রাহুল শর্মাকে। কাকে দিচ্ছে? রাহুল শর্মাকে। দেখো এখানে রিসিপ্ট কপি লেখা রয়েছে, রিসিপ্ট নম্বর, রিসিপ্ট নম্বর লেখা রয়েছে, মানে কি এটা রিসিপ্ট কপি। বুঝতে পারলে? তো অ্যাজ এ ক্যাপিটাল ইন্ট্রোডাকশন বিজনেস স্টার্ট করেছে সেই হিসাবে লেখা হয়েছে এখানে। আর এখানে রিসিভ ফ্রম থ্যাঙ্কস রাহুল শর্মা প্রোপাইটার। তাহলে বিজনেস স্টার্ট করলে ক্যাশ দিয়ে,
তার মানে তোমার ক্যাশ আসছে বিজনেসে, দেখো তাহলে তোমার অ্যাসেট আসছে বিজনেস, তুমি সবসময় জার্নাল এন্ট্রি করবে, তুমি সবসময় অ্যাকাউন্ট আইডেন্টিফাই করবে, অ্যাকাউন্টকে ডেবিট ক্রেডিট করবে, কার বিহাফে করবে, বিজনেসের বিহাফে, বিজনেসের বিহাফে করবে, বিজনেসের বিহাফে। তাহলে বিজনেস যদি রাহুল এন্টারপ্রাইজ যদি মালিকের কাছ থেকে, রাহুল শর্মার কাছ থেকে ক্যাশ নিয়ে থাকে, তার মানে কি বিজনেসের দিক থেকে দেখলে বিজনেসের ক্যাশ বাড়ছে, বিজনেসের ক্যাশ বাড়ছে, তার মানে রাহুল এন্টারপ্রাইজের ক্যাশ বাড়ছে। তাহলে অ্যাসেট যদি বাড়ে, অ্যাসেট বাড়লে কি হবে, ডেবিট হবে। তার মানে আমি এখানে কি আইডেন্টিফাই করলাম, একটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করলাম, ক্যাশ, ক্যাশ যেহেতু আসছে বিজনেসে, একটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই হয়ে গেল। আরেকটা অ্যাকাউন্ট কি, মালিকের অ্যাকাউন্ট, রাহুল শর্মা, রাহুল শর্মা অ্যাকাউন্ট, কিন্তু মালিকের অ্যাকাউন্ট তার নামে হয় না, কি দিয়ে হয়, ক্যাপিটাল দিয়ে হয়। আমি রাহুল শর্মা অ্যাকাউন্ট লিখতে পারি না, আমি রাহুল শর্মা অ্যাকাউন্ট লিখতে পারি না, কিন্তু কারণ কি না, যেহেতু সে প্রপাইটার, মালিক, তো তার অ্যাকাউন্টের নাম হয়ে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ যেহেতু আসছে বিজনেসে, ক্যাশ ব্যালেন্স বাড়ছে, বিজনেসের অ্যাসেট বাড়ছে, তো ডেবিট হবে। আর এখানে মালিককে, মালিক হচ্ছে গিভার, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার কি হয়ে যায়, ক্রেডিট হয়ে যায়, সেই সেন্সে তোমার ক্যাপিটাল কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, সেই সেন্সে ক্যাপিটাল কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আচ্ছা দেখো, জার্নাল এন্ট্রি করাই রয়েছে, তাহলে বুঝতে পারলে কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো। তাহলে বুঝতে পারলে যে আমরা সেপারেট এন্টিটি কনসেপ্ট কেন পড়ে এসেছি, ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট কেন পড়ে এসেছি, কারণ ওই কনসেপ্টের উপরেই বেস করে রয়েছে। মানি মেজারমেন্ট কনসেপ্ট কেন পড়ে এসেছি, কারণ মানিতে যদি না মেজার করা যায় তুমি সেটাকে রেকর্ডই করবে না। আচ্ছা, তাহলে বিজনেস স্টার্ট করে নিল কে, রাহুল এন্টারপ্রাইজ, তার জার্নাল এন্ট্রিও করলো, প্রোপাইটরকে রিসিপ্ট কপিও দিল, আর সেটা রেকর্ডও করলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আচ্ছা, এটা হচ্ছে লেখার স্টাইল। তুমি যখন ক্রেডিটের আইটেমটা লিখবে তখন টু ক্যাপিটাল অ্যাকাউন্ট এভাবে লিখতে হবে, তখন আর ক্রেডিট লেখার দরকার নেই, টু বলে ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখলেই এটা লেখার স্টাইল, এটা লেখার স্টাইল, আর কিছুই নেই। এরপরে এসে যাও, রাহুল এন্টারপ্রাইজ তো বিজনেস স্টার্ট করেছে, এবার কিছু কিনতে হবে তো বিক্রি করার জন্য। কি কিনেছে, 14,000 টাকার গুডস কিনেছে, 14,000 টাকার গুডস কিনেছে কার কাছ থেকে, সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে, সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে 14,000 টাকার গুডস কিনেছে বিক্রি করবে বলে। কি গুডস কিনেছে, হোয়াইট F60, হোয়াইট F60 কিনেছে, তো এখানে 14 কোয়ান্টিটি কিনেছে, 1000 করে, 14,000 টাকার। আচ্ছা, এখানে আমরা কিনেছে কি করে বুঝতে পারলাম, না এই পোর্শনে যার নাম থাকবে, এই পোর্শনে যার নাম থাকবে, এখানে তো বলেই দিয়েছে ট্রানজেকশনটা, তাছাড়াও এই ডকুমেন্ট দেখে তোমাকে বুঝতে হবে। কখনো কখনো বলা না থাকলেও, কখনো কখনো ট্রানজেকশন না বলা থাকলেও তোমাকে ডকুমেন্ট দেখে বুঝে নিতে হবে কি হয়েছে। এখানে দেখো ডকুমেন্টে কার নাম লেখা রয়েছে বড় বড় করে, এখানে বড় করে নাম লেখা রয়েছে সুনীল অ্যান্ড কোম্পানি, তার মানে যে বিলটা ইস্যু করছে, সে বিলটা ইস্যু হচ্ছে সুনীল অ্যান্ড কোম্পানির থেকে, মানে সুনীল অ্যান্ড কোম্পানি বিল ইস্যু করেছে, যাকে ইস্যু করা হয়েছে দেখো তার নাম ছোট করে লেখা আছে নিচে, তার নাম ছোট করে লেখা আছে এখানে। তাহলে রাহুল এন্টারপ্রাইজ হবে, XYZ লিমিটেড রয়েছে, রাহুল এন্টারপ্রাইজ কে ইস্যু করেছে, রাহুল এন্টারপ্রাইজ। তাহলে রাহুল এন্টারপ্রাইজ কে ইস্যু করেছে সুনীল অ্যান্ড কোম্পানি। তাহলে গুডস পারচেজ করলে কি জার্নাল এন্ট্রি হয়, আমি বলেছি গুডস রিলেটেড কটা অ্যাকাউন্ট রয়েছে, গুডস রিলেটেড 4টে অ্যাকাউন্ট রয়েছে। আগের ক্লাসে বলেছিলাম যে গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট, গুডস সেল করলে সেল অ্যাকাউন্ট, গুডস রিটার্ন হলে, পারচেজ করেছো রিটার্ন করেছো, পারচেজ করেছিলে রিটার্ন করেছো, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট, আর সেল করেছিলে রিটার্ন এসেছে, সেল রিটার্ন অ্যাকাউন্ট। তাহলে এখানে যেহেতু গুডস পারচেজ করেছো, তাহলে অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে নিলে কি অ্যাকাউন্ট এসে যাবে, একটা অ্যাকাউন্ট হবে পারচেজ অ্যাকাউন্ট। তাহলে পারচেজ অ্যাকাউন্ট হয়ে গেল।
এরপরে দেখো কার কাছ থেকে কিনেছে, সুনীল অ্যান্ড কোম্পানি, সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে কিনেছে। সুনীল অ্যান্ড কোম্পানি এটা পার্টি হয়ে গেল। এখানে তো ক্যাশে বলেনি, ক্যাশে কোথাও লেখা রয়েছে যে ক্যাশে হয়ে গেছে? কিছুই বলেনি, তার মানে ধারেই হয়েছে। সেই জন্য আমি ক্যাশকে এখানে কনসিডার করলাম না। প্রথমের একটা ট্রানজেকশনে তুমি দেখেছিলে যে সেখানে ক্যাশ মেনশন ছিল, সেই জন্য সেখানে আমি ক্যাশ নিচ্ছিলাম। কিন্তু এখানে ক্যাশের কোনো মেনশন নেই, পেমেন্ট যে হয়ে গেছে সেটা কোনো মেনশন করা নেই, পার্টির নাম মেনশন করে দিয়েছে। তার মানে ওই পার্টির কাছ থেকে তুমি ধারে কিনেছো। তার মানে একটা পারচেজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সুনীল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। তো পারচেজ অ্যাকাউন্ট নমিনাল টাইপের অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট পারচেজ অ্যাকাউন্টের ক্যাটেগরি কি? ওখানে ক্যাটেগরি ছিল 3 ধরনের, পার্সোনাল, রিয়েল, নমিনাল। পার্সোনাল, রিয়েল, নমিনাল। নমিনালে আসছে, নমিনাল অ্যাকাউন্টে কি বলা হয়? এক্সপেন্স হলে ডেবিট হবে, তো পারচেজ কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আর সুনীল অ্যান্ড কোম্পানি কি হয়ে যাবে? যেহেতু সুনীল অ্যান্ড কোম্পানি গিভার, এখানে গিভার তোমাকে গুডস দিচ্ছে, তো ক্রেডিট হয়ে যাবে। তার মানে তুমি এখানে যে অ্যানালাইজ করলে, এটা কার বিহাফে অ্যানালাইজ করছো? এটা অ্যানালাইজ করছো রাহুল এন্টারপ্রাইজের বিহাফে, কারণ রাহুল এন্টারপ্রাইজের বিজনেস স্টার্ট হয়েছে, তুমি তার হয়ে এখানে এন্ট্রি করছো, সেই পারচেজ করেছে। আচ্ছা দেখো রয়েছে পারচেজ টু সুনীল অ্যান্ড কোম্পানি। এরপরে এসে যাও নেক্সট ট্রানজেকশনে, সেল গুডস টু অনিমেষ। অনিমেষকে সেল হয়েছে কত দিয়ে? 5,000 টাকায় সেল হয়েছে। কয়টা এফ শার্ট সেল করেছে? 4টে সেল করেছে। পার কোয়ান্টিটি 1250। তো এখানে ট্রানজেকশন ধারে হয়েছে কি ক্যাশে হয়েছে? আচ্ছা এখানে তাহলে কি হবে? রাহুল এন্টারপ্রাইজ হবে। আহ, আমার এখানে তোমাদের বইয়ের সাথে ম্যাচ করাতে গেলে আমাকে এখানে রাহুল এন্টারপ্রাইজ করতে হবে। রাহুল এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজ বিল ইস্যু করেছে, বড় বড় করে লেখা রয়েছে, যেহেতু সে সেল করেছে রাহুল এন্টারপ্রাইজ। আচ্ছা রাহুল এন্টারপ্রাইজ তাহলে সেল করেছে অনিমেষকে, এখানে দেখো ছোট করে নাম লেখা রয়েছে অনিমেষের, ছোট করে নাম লেখা রয়েছে অনিমেষের। অনিমেষকে সেল করেছে ধারে। তাহলে এখানে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি তাহলে আইডেন্টিফাই করে নিলাম কি ক্যাশ একটা অ্যাকাউন্ট, সরি ক্যাশ নয়, সেলস একটা অ্যাকাউন্ট, সেলস, সেলস একটা অ্যাকাউন্ট, সেল হয়েছে না, সেল অ্যাকাউন্ট ধরতে হবে কারণ ইনকাম। তাছাড়াও বলেছিলাম যে গুডস সেল হলে সেল অ্যাকাউন্ট, গুডস পারচেজ হলে পারচেজ অ্যাকাউন্ট, গুডস পারচেজ করে রিটার্ন করলে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট, সেল করেছো কিন্তু রিটার্ন এসেছে তাহলে সেল রিটার্ন অ্যাকাউন্ট। তো এখানে যেহেতু সেল হয়েছে সেল অ্যাকাউন্ট এসে গেল। আচ্ছা অনিমেষকে সেল হয়েছে, এখানে আমি ক্যাশ নিতে পারি কি না? অনিমেষই নিতে হবে, আমাকে নিতে হবে অনিমেষ অ্যাকাউন্ট, কারণ এখানে ক্যাশ বলে কিছু লেখা নেই, ক্যাশে যে সেল হয়েছে কিছু লেখাই নেই, কোনো জায়গায় মেনশন আছে পেমেন্ট হয়ে গেছে? ক্যাশ বলে কোথাও লেখা রয়েছে পেমেন্ট হয়েছে? কোনো জায়গায় কিছু লেখা নেই, তো তোমাকে ধরে নিতে হবে যে এটা ধারেই হয়েছে, কারণ মেনশন রয়েছে। কার নাম মেনশন রয়েছে? আচ্ছা দেখো তাহলে কি বলছিলাম যে এখানে অনিমেষের নাম মেনশন রয়েছে, অনিমেষের নাম মেনশন রয়েছে, তো অনিমেষ তোমার অ্যাকাউন্ট, অনিমেষ অ্যাকাউন্ট নিতে হবে, অনিমেষ অ্যাকাউন্ট নিতে হবে যেহেতু অনিমেষের নাম মেনশন রয়েছে। যেহেতু ক্যাশ বলাই নেই, যদি ক্যাশ বলা থাকতো তাহলে ক্যাশ অ্যাকাউন্ট নিতাম, ক্যাশে যদি সেল হতো মানে সেল করে টাকা আসতো, তাহলে সেল যেহেতু ইনকাম, সেল যেহেতু ইনকাম, সেল অ্যাকাউন্ট কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিটে টাকা বসবে। গোল্ডেন রুলের হিসাবে নমিনাল অ্যাকাউন্ট কি হয়ে যায়? নমিনাল অ্যাকাউন্টে ইনকাম গেন ক্রেডিট হয়ে যায়। অনিমেষ যেহেতু এখানে রিসিভার, অনিমেষ এখানে কি হয়ে যাচ্ছে? রিসিভার, সেই জন্য ডেবিট হয়ে যাবে। অনিমেষ যেহেতু রিসিভার সেই জন্য কি হয়ে যাবে? অনিমেষের অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে।
তাহলে লেখার স্টাইল এইরকম। তোমাকে বুঝতে হবে যে তুমি ডেবিট ক্রেডিট বুঝতে পারছো কি পারছো না। লেখার স্টাইল যেরকম হোক না কেন, তোমাকে বুঝতে হবে যে তুমি ডেবিট ক্রেডিট বুঝতে পারছো কি পারছো না। মিউট করে দেবে কথা বলার দরকার থাকলে, তখন আনমিউট করবে। আচ্ছা, এরপর এসে যাও যে রিটার্ন টু ভেন্ডর। ভেন্ডর বলতে যে সাপ্লাই তোমাকে করেছিল, সাপ্লাই কে করেছিল? সুনীল অ্যান্ড কোম্পানি। সুনীল অ্যান্ড কোম্পানি তোমাকে সাপ্লাই করেছিল, তোমাকে বলতে রাহুল এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজকে সাপ্লাই করেছিল না। এইখানে দেখো 14 হোয়াইট এফ শার্ট কিনেছিল, 14 হোয়াইট এফ শার্ট কিনেছিল, মানে ওর কাছ থেকে কিনেছিলে তুমি, ও ভেন্ডর ছিল, ভেন্ডর বলা হচ্ছে, বা সাপ্লায়ার, ভেন্ডর বা সাপ্লায়ার একই জিনিস, ভেন্ডর বা সাপ্লায়ার। এখন তাকে কি করছো? রিটার্ন করছো, এখন তাকে কি করছো? রিটার্ন করছো। তো রিটার্ন করতে গেলে একটা ডকুমেন্ট তোমাকে ইস্যু করতে হবে, ডকুমেন্ট একটা ইস্যু করতে হবে, যে ডকুমেন্টের নাম হবে ডেবিট নোট। ডেবিট নোট কেন? ডেবিট নোট, এই নোটের থ্রু দিয়ে জানাতে চাইছো যে তোমার অ্যাকাউন্টকে আমি ডেবিট করে দিলাম। এটা আমি দেখাবো যে তুমি যখন তার কাছ থেকে পারচেজ করেছিলে, তুমি যখন সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে পারচেজ করেছিলে, তুমি বলতে রাহুল এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজ যখন সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে পারচেজ করেছিল, তখন কি এন্ট্রি করেছিল? তখন কি এন্ট্রি করেছিল তুমি যদি দেখো, যে রাহুল, সরি, সুনীল অ্যান্ড কোম্পানিকে ক্রেডিট করেছিল, সুনীল অ্যান্ড কোম্পানিকে ক্রেডিট করা হয়েছিল যখন ওর কাছ থেকে পারচেজ করা হয়েছিল। দেখো ক্রেডিটে রয়েছে 14,000 টাকা দিয়ে ওকে ক্রেডিট করে রাখা হয়েছিল ওর অ্যাকাউন্টকে। যেহেতু আমরা সুনীল অ্যান্ড কোম্পানিকে এখন রিটার্ন করছি, যেহেতু আমরা সুনীল অ্যান্ড কোম্পানিকে রিটার্ন করছি, তাহলে তো সুনীল অ্যান্ড কোম্পানিকে 14,000 টাকা দিয়ে ক্রেডিট রাখলে হবে না, ওকে কি করতে হবে? ওর অ্যাকাউন্টকে এবার ডেবিট করতে হবে, কারণ ওকে কিছু রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে, কিছু গুডস ওকে রিটার্ন করে দিচ্ছি। সে কারণেই তুমি যে ডকুমেন্টটা ইস্যু করবে, ডকুমেন্টের নাম হবে ডেবিট নোট, ডকুমেন্টের নাম হবে ডেবিট নোট। তাহলে বুঝতে পারলে যে ডকুমেন্টের নাম কেন ডেবিট নোট। ডকুমেন্টের নাম কেন ডেবিট নোট? যদি কারো কাছ থেকে পারচেজ করে তাকে রিটার্ন করি, ডকুমেন্টের নাম কেন ডেবিট নোট হয়ে যাচ্ছে? কারণ রিটার্ন করলে ওই পার্টিকে আমাকে ডেবিট করতে হবে, সে কারণেই ডেবিট নোট। তাহলে রিটার্ন আমি কাকে করছি? যদি ফরম্যাট দেখো, যে ডকুমেন্টটা ফরম্যাট, যে ডকুমেন্টটা দেওয়া রয়েছে তার ফরম্যাট যদি দেখো, সুনীল অ্যান্ড কোম্পানিকে করছি রিটার্ন, ডেবিট নোটের নাম্বার, ডেট, প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকে, তুমি প্রত্যেকটা ডকুমেন্টে দেখবে নাম্বার রয়েছে। তুমি যদি তোমার সার্টিফিকেট দেখো, এইচএস এর সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকবেই। তো এই যে নাম্বার দেখতে পাচ্ছ, এটা ডকুমেন্টের নাম্বার, আর এই ডেটটা হচ্ছে যে ডেটে ডকুমেন্ট বানিয়েছিল, ঠিক আছে। নাম্বার তো থাকছেই প্রত্যেক ডকুমেন্টের। তারপরে কি করেছে, লিখেছে যে উই হ্যাভ ডেবিটেড ইউর অ্যাকাউন্ট, তোমার অ্যাকাউন্টকে আমরা ডেবিট করে দিয়েছি, কারণ তোমাকে রিটার্ন করা হচ্ছে। কত টাকা দিয়ে ডেবিট করা হলো? 2,000 দিয়ে। কি কারণে? রিটার্ন টু শার্টস ডিউ টু ইনফেরিয়র কোয়ালিটি, ইনফেরিয়র কোয়ালিটির জন্য আমরা দুটো শার্ট রিটার্ন করছি আর তোমার অ্যাকাউন্টকে ডেবিট করে দিচ্ছি, সে কারণে এই ডকুমেন্টের নাম ডেবিট। বুঝতে পারলে? তাহলে ডেবিট যেহেতু হচ্ছে, তোমাকে এবার আইডেন্টিফাই করতে হবে যে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। তোমাকে বলেছি যে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে। তাহলে একটা অ্যাকাউন্ট তো হচ্ছে সুনীল অ্যান্ড কোম্পানি, সুনীল অ্যান্ড কোম্পানিকে রিটার্ন হচ্ছে, সুনীল অ্যান্ড কোম্পানি একটা অ্যাকাউন্ট হয়ে গেল। আরেকটা অ্যাকাউন্ট কি? আরেকটা অ্যাকাউন্ট আমি বলেছিলাম যে যখনই তুমি গুডস পারচেজ করে রিটার্ন করবে, তখন অ্যাকাউন্টের নাম হয়ে যাবে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। যখন তুমি গুডস পারচেজ করে রিটার্ন করবে, তখন অ্যাকাউন্টের নাম হয়ে যাবে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। ওখানে আমি বলেছিলাম না, গুডসের 4টে অ্যাকাউন্ট হয়, পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট, সেল করলে সেল অ্যাকাউন্ট, পারচেজ করে রিটার্ন করলে পারচেজ অ্যাকাউন্ট, সেল করেছিলে রিটার্ন এসেছে সেল রিটার্ন অ্যাকাউন্ট। তো এখানে কোন কেসটা এসছে? পারচেজ করেছিলে রিটার্ন করেছো,
তার মানে এখানে এসে যাবে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। তাহলে তুমি দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে নিয়েছো, সুনীল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট, পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। সুনীল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট এখানে রিসিভার হচ্ছে না গিভার হচ্ছে? এখানে হচ্ছে রিসিভার। সুনীল অ্যান্ড কোম্পানিকে তুমি গুডস রিটার্ন করে দিচ্ছ, রিটার্ন, তাহলে ও কি হয়ে যাচ্ছে? রিসিভার, রিসিভ করছে তোমার কাছ থেকে গুডস। তাহলে সুনীল অ্যান্ড কোম্পানিকে তুমি কি করবে? ডেবিট করবে, কারণ পার্সোনাল অ্যাকাউন্টের রুলেতে ওটাই লেখা রয়েছে, রিসিভার ডেবিট। পারচেজ রিটার্ন, পারচেজ রিটার্ন করার ফলে, পারচেজ করেছিলে সেটাকে রিটার্ন করার ফলে তোমার কি হয়ে যাচ্ছে? এক্সপেন্স কমে যাচ্ছে। পারচেজ করেছিলে রিটার্ন করার ফলে কি হয়ে যাচ্ছে? তোমার এক্সপেন্স কমে যাচ্ছে। তাহলে পারচেজ রিটার্ন এটা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে, কারণ নমিনাল অ্যাকাউন্টের রুলে কি বলা রয়েছে? নমিনাল অ্যাকাউন্টের যে মানে রুল লেখা রয়েছে যে এক্সপেন্স যদি, আচ্ছা এটা তুমি মডার্ন রুল দিয়ে দেখো, মডার্ন রুলে যদি দেখো, মডার্ন রুলে কি বলেছে? যদি তোমার এক্সপেন্স কমতে থাকে তাহলে তুমি কি করবে? ক্রেডিট করবে। তাহলে পারচেজ বলে যে এক্সপেন্সটা ছিল সেটা তো কমতে রয়েছে, মানে 2000 টাকা কমে যাচ্ছে রিটার্ন করার ফলে। সেই সেন্সে তোমাকে পারচেজ রিটার্নকে ক্রেডিট করতে হবে। তো ওটাই রয়েছে, ওটাই রয়েছে। তাহলে বুঝতে পারলে যে কেন ডেবিট কেন ক্রেডিটে লেখা রয়েছে। এতটা পর্যন্ত কোনো ডাউট রয়েছে? জিজ্ঞেস করো। হ্যালো স্যার। বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে রিটার্ন করেছে যে সুনীল অ্যান্ড কোং, ঠিক আছে, কোম্পানিকে তো রিটার্ন হয়েছে, এটাতে ওকে, ওকে হ্যাঁ রিটার্ন হয়েছে। কোম্পানিকে রিটার্ন কর। তো ওই 2000 টাকাটা কি সে ক্যাশে পেমেন্ট করছে, না যে পয়সাটা দিচ্ছে, না ধারে নিয়ে যাচ্ছে, এটা কোন? আচ্ছা, গুড কোশ্চেন। তো এখানে দেখো, কিছু বলা নেই মানে ধারেই হয়েছে, ক্যাশ কোথাও মেনশন রয়েছে? তাছাড়াও না নর্মালি, স্যার। নর্মালি বিজনেসে কি হয়, তুমি যার কাছ থেকে সবসময় পারচেজ করো, তুমি যার কাছ থেকে সবসময় পারচেজ করো, সবসময় কি যতবার পারচেজ করবে পে করবে না? সারা বছর পারচেজ করলে তারপরে একবার পে করলে, বা এরকম হতে পারে কি 6 মাস ছাড়া পে করছো কি 3 মাস ছাড়া পে করছো, এরকম হতে পারে। তো এইরকম সেইরকমই হচ্ছে এখানে কেসটা। সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে ধারে কেনা হচ্ছে, আবার তাকে রিটার্ন হচ্ছে, ঠিক আছে? তো এখানে রিটার্ন হয়েছে, টাকা এখনো ফেরত পাওয়া যায়নি। আর ফেরত পাওয়া যায়নি, ফেরতের কথাই আসছে না, কারণ রাহুল এন্ড এন্টারপ্রাইজ তো এখনো পেমেন্টই করেনি। রাহুল এন্ড এন্টারপ্রাইজ কোথাও পেমেন্ট করেছে বলেছে যে সুনীলকে তো টাকা দিয়ে দিয়েছি? বলেনি তো। না স্যার। তাহলে টাকা রিটার্নের কথা তো আসবেই না, কারণ এখনোই তো ধারেই চলছে না। 14,000 টাকার পারচেজ করেছিল, তার মধ্যে 2,000 টাকা রিটার্ন করে দেওয়া হয়েছে, সেটাও ধার ছিল, এটাও ধার হবে, এখানে কোনো ক্যাশের কথা আসবেই না। আচ্ছা, কে হ্যালো স্যার। মার্ক করেছো? হ্যাঁ, কি বলছো বলো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলছি বলো। স্যার তাহলে ওই পারচেজ পারচেজ রিটার্নটা তাহলে গোল্ডেনে কেন মিললো না? গোল্ডেন রুলে। পারচেজ রিটার্নটা গোল্ডেনে মিললো না, কারণ গোল্ডেনে মিললো না, তুমি ওখানে তো এক্সপেন্স ছিল, এক্সপেন্সও নমিনাল অ্যাকাউন্টে আসবে। তো এক্সপেন্স বাড়তেও পারে কমতেও পারে, এখানে কোন সিচুয়েশন হচ্ছে? কমছে। কমছে, তো কোন ক্রেডিট হবে, ঠিক আছে? এক্সপেন্স বাড়লে ডেবিট হবে, কমলে ক্রেডিট হবে। মার্কিং কে করেছে? আমি করে দিচ্ছি, ছাড়ো, তোমাকে করতে হবে না। মার্ক করবে না, বলার থাকলে বলবে, মার্ক কিছু করবে না। আচ্ছা, কিছু আর জিজ্ঞেস করার নেই, তাহলে আমি তাহলে এগিয়ে যাচ্ছি। এরপরের কেস আছে গুডস রিটার্ন বাই কাস্টমার। কাস্টমার রিটার্ন করেছে, কাকে সেল করেছিলাম? কাকে সেল করেছিলাম?
সেল করা হয়েছিল অনিমেষকে, সেল করা হয়েছিল অনিমেষকে, অনিমেষ এখন রিটার্ন করে দিচ্ছে। আমরা যদি দেখি একটু ঘুরে, অনিমেষকে কটা সেল করা হয়েছিল প্রোডাক্ট, কটা শার্ট সেল করা হয়েছিল, সেল করা হয়েছিল 4টে কোয়ান্টিটি, 4টে কোয়ান্টিটি অনিমেষকে সেল করা হয়েছিল। তো এখন সেই 4টের মধ্যে কাস্টমার আমাকে রিটার্ন করে দিচ্ছে, মানে অনিমেষ রিটার্ন করে দিচ্ছে একটা, এখানে একটা লেখা রয়েছে, ঠিক আছে, এত টাকা। আচ্ছা, এখানে ডকুমেন্টের নাম কি রয়েছে? ডকুমেন্টের নাম রয়েছে এখন ক্রেডিট নোট। ও যেহেতু আমাকে রিটার্ন করে দিচ্ছে, অনিমেষ যেহেতু আমাকে রিটার্ন করে দিচ্ছে, আমাকে বলতে রাহুল এন্টারপ্রাইজকে, যেহেতু আমাকে রিটার্ন করে দিচ্ছে, তো আমাকে একটা ডকুমেন্ট দিতে হবে, সেই ডকুমেন্টের নাম হবে ক্রেডিট নোট। ক্রেডিট নোট কেন, ডকুমেন্টের নাম ক্রেডিট নোট কেন? কারণ যখন ওকে সেল করেছিলাম, যখন ওকে সেল করেছিলাম তখন কি এন্ট্রি করেছিলাম, যখন ওকে সেল করেছিলাম তুমি দেখো যে যখন আমরা ওকে সেল করেছিলাম তখন কি এন্ট্রি করেছিলাম, তখন করেছিলাম অনিমেষ অ্যাকাউন্ট ডেবিট, 5,000 টাকা দিয়ে অনিমেষের অ্যাকাউন্টকে ডেবিট করে রেখেছিলাম, 5,000 টাকা দিয়ে অনিমেষের অ্যাকাউন্টকে ডেবিট করে রেখেছিলাম, ডেবিট করে রেখেছিলাম। এখন যেহেতু অনিমেষ রিটার্ন করে দিচ্ছে একটা প্রোডাক্ট, তো অনিমেষের অ্যাকাউন্টকে কমাতে হবে, তো অনিমেষ অনিমেষের অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, তো একটা যেহেতু রিটার্ন করছে, ডেবিট করে রেখেছিলাম সেলের সময়, একটা অ্যাকাউন্ট একটা শার্টের জন্য কি করতে হবে, ওর অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। সেই জন্য ওকে জানাতে হবে, ওকে বলতে হবে, মানে আমরা ওকে বলবো কি তোমার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দিলাম, তোমার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দিলাম, কারণ তুমি কি করেছো, রিটার্ন করে দিয়েছো, ঠিক আছে। সেলের সময় ওকে ডেবিট করে রেখেছিলাম, এখন আমাকে ক্রেডিট করতে হবে ওর অ্যাকাউন্টকে, সেই জন্য ডকুমেন্টের নাম হচ্ছে ক্রেডিট নোট। বুঝতে পারলে কেন ক্রেডিট নোট নাম রয়েছে এখন, ডকুমেন্টের নাম, ডকুমেন্টের নাম, এই যে ডকুমেন্টটা দেখতে পাচ্ছ এর নাম কেন ক্রেডিট নোট, তাহলে বুঝতে পারলে যে সেলের সময় ওকে তো ডেবিট করে রেখেছিলাম, এখন যেহেতু ও রিটার্ন করে দিচ্ছে সেল রিটার্ন, তাহলে ওকে যে ডকুমেন্টটা দিয়ে জানাতে হবে, আমরা যে ডকুমেন্টের থ্রু ওকে জানাবো সেটা হচ্ছে ক্রেডিট নোট। তো কি জানাবো, যে তোমার অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করে দিয়েছি, কত টাকা দিয়ে, 1250 দিয়ে। তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট আইডেন্টিফাই হলো? ফার্স্ট অ্যাকাউন্ট তো অনিমেষ, একটা অ্যাকাউন্ট হবে অনিমেষ, এটা একটা অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট কি হবে, সেল রিটার্ন হয়েছে, তাহলে বলেছিলাম সেই আবার মনে করো যে গুডস যদি পারচেজ হয় পারচেজ অ্যাকাউন্ট, সেল হলে সেল অ্যাকাউন্ট, সেলস রিটার্ন হলে সেল করেছিলে রিটার্ন এসেছে তার মানে সেলস রিটার্ন অ্যাকাউন্ট এসে যাবে, পারচেজ করে তুমি যদি রিটার্ন করো তখন পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। এখানে তাহলে কোন কেস কভার হচ্ছে, সেল রিটার্ন অ্যাকাউন্ট, সেল রিটার্ন অ্যাকাউন্ট হয়ে যাবে। তার মানে তুমি দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে নিয়েছো। অনিমেষ এখানে আমাদের কি হয়ে যাচ্ছে, অনিমেষ এখানে হয়ে যাচ্ছে রিসিভার, সরি গিভার। অনিমেষ যেহেতু গিভার তো কি হয়ে যাবে, অনিমেষ গিভার তো গুডস রিটার্ন করছে, ক্রেডিট হয়ে যাবে। আর সেল রিটার্ন কি হয়ে যাবে, সেল রিটার্ন হয়ে যাবে ডেবিট। সেল রিটার্ন ডেবিট কেন, সেল রিটার্ন ডেবিট হচ্ছে তোমার ইনকাম কমে যাচ্ছে, সেল হলে কি হয় ইনকাম বাড়তে থাকে, সেল রিটার্ন হলে কি হয়ে যাবে তোমার ইনকাম কমে যাবে। তার মানে রেভিনিউ যদি আমরা সেই যদি মডার্ন রুল মনে করি, মডার্ন রুল যদি মনে করি সেখানে লেখা ছিল যে রেভিনিউ যদি বাড়তে থাকে তাহলে তুমি ক্রেডিট করবে, তার মানে তুমি যখন সেল করো রেভিনিউ বাড়তে থাকে তখন ক্রেডিট হয় সেল অ্যাকাউন্ট, তার মানে তুমি যদি এখন রিটার্ন করো সেল রিটার্ন, তোমার তো ইনকাম কমতে থাকবে, সেল তো কমে গেল, তাহলে কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে,
রেভিনিউ কমলে ডেবিট হবে, সেই সেন্সে সেল রিটার্ন ডেবিট হলো। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কেন রয়েছে লেখা এইভাবে। ঠিক আছে, সেল রিটার্ন ডেবিট রয়েছে। এরপরে আমি চলে যাব নেক্সট ট্রানজেকশনে। নেক্সট ট্রানজেকশন কি আছে? রিসিভ ফ্রম কাস্টমার রয়েছে। রিসিভ ফ্রম কাস্টমার কত টাকায় সেল হয়েছিল বলো? সেল হয়েছিল অনিমেষকে, অনিমেষকে সেল হয়েছিল 5,000 টাকার। 5,000 টাকার তো, আচ্ছা আমি দেখে নিচ্ছি একবার। অনিমেষকে সেল হয়েছিল 5,000 টাকা, দেখো 5,000 টাকা সেল হয়েছিল। অনিমেষ আবার রিটার্ন করেছিল অনিমেষ রিটার্ন করেছিল 1250। তাহলে 5,000 থেকে যদি 1250 মাইনাস করো তাহলে থাকে কত? থাকে 3,750। তার মানে 3,750 কার কাছ থেকে পাওয়া যাবে? অনিমেষের কাছ থেকে পাওয়া যাবে। সেল করা হয়েছিল অনিমেষকে 5,000, রিটার্ন করেছে 1250, ওর কাছ থেকে পাওয়ার যাবে হচ্ছে এটা 3,750। 3,750 তুমি কবে রিসিভ করলে? ডেট দিয়েছে যে এই ডেটে রিসিভ হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কি? এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসিপ্ট কপি। এখানে যেটা দেখতে পাচ্ছ রিসিপ্ট কপি কার কাছ থেকে পেয়েছে? পাওয়া গিয়েছে অনিমেষের কাছ থেকে। পাওয়া গিয়েছে অনিমেষের কাছ থেকে। কি পাওয়া গিয়েছে? ক্যাশ পাওয়া গেছে, ক্যাশে টাকা পাওয়া গেছে। ক্যাশে টাকা পাওয়া গেছে, তার মানে ক্যাশে টিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, এখানে কি লিখেছে দেখো, আফটার ফাইনাল পেমেন্ট, সরি, অ্যাজ ফাইনাল পেমেন্ট অফ পেন্ডিং বিল। পেন্ডিং বিলের তোমার ফাইনাল পেমেন্ট, পেন্ডিং বিল বলতে ওই যেটা 3,750, আফটার অ্যাডজাস্টিং রিটার্নড গুডস, যে গুডসটা রিটার্ন হয়ে গেছে সেটা অ্যাডজাস্ট করে ফাইনাল পেমেন্ট হচ্ছে, ওটাই লিখে রেখেছে। ঠিক আছে, তো এখানে বিল নাম্বার দিয়েছে দেখো, যেই বিলের এগেনস্টে 5,000 টাকার 5,000 টাকা থেকে অ্যাডজাস্ট করে এই টাকাটা রিসিভ হচ্ছে, তার বিল ছিল, বিলের নাম্বার ছিল এটা আর ডেট ছিল এটা 5,000। সেখান থেকে ডেবিট নোট ইস্যু করা হয়েছিল, ডেবিট নোটের টাকাটা মাইনাস হচ্ছে 1250, যেটা ডেবিট নোট ইস্যু হয়েছিল, মানে রিটার্ন গুডস রিটার্ন করার যে ডকুমেন্টটা। তারপরে তুমি পেমেন্ট রিসিভ করছো ওর কাছ থেকে 3,750। তার মানে এখন ওর কাছ থেকে কোনো টাকাই পাবে না, ওর কাছ থেকে আর ডিউ নেই, সব পেয়ে গিয়েছো টাকা। 3,750 বাকি ছিল, 3,750 পেয়ে গেছো। তাহলে এটা হচ্ছে রিসিপ্ট। 1250 ক্রেডিট নোট দেওয়া হয়েছিল। ক্রেডিট নোট না ডেবিট নোট? দাঁড়াও দেখে নিচ্ছি আমি। ক্রেডিট নোট দেওয়া হচ্ছিল, ঠিক, তাহলে এটা এরা এখানে লেখা ভুল আছে, এটা ক্রেডিট নোট করে দেবে। তাছাড়াও সেল রিটার্নে তো তোমার, সেল রিটার্নে তো ক্রেডিট নোটই হবে, কারণ পার্টিকে ক্রেডিট করতে হবে। তোমাদের বইতে যদি ডেবিট থাকে কেটে ক্রেডিট করে নেবে, বইতে যদি আমাদের ডেবিট, কোনো নোটই দেওয়া নেই, শুধু আচ্ছা এমনি বিল তোমাদের নাম্বার দেওয়া আছে। স্ট্রাকচারটা আলাদা করা আছে, যাই হোক কিন্তু কনসেপ্ট একই, কনসেপ্ট একই। ক্রেডিট নোটের অ্যামাউন্টটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে পেমেন্ট হচ্ছে 3,750, তাহলে আর কোনো টাকাই পাবে না। রিসিপ্ট কপি এটা কাকে দিয়ে দিলে? রিসিপ্ট কপি দিয়ে দিলে অনিমেষকে। অনিমেষকে এই রিসিপ্ট কপিটা দিয়ে দিলে, দিয়ে দিলে বলতে কে দিয়ে দিল? রাহুল এন্টারপ্রাইজ দিয়ে দিল। রাহুল এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজ দিয়ে দিল রিসিপ্ট কপি, রাহুল এন্টারপ্রাইজ। ঠিক আছে, আচ্ছা তাহলে জার্নাল এন্ট্রি কি হবে? এন্ট্রি কি করতে হবে? এখানে তো তোমার ক্যাশ আসছে,
ক্যাশ আসছে, তাহলে একটা অ্যাকাউন্টের নাম কি হয়ে যাবে? ক্যাশ অ্যাকাউন্ট। আরেকটা অ্যাকাউন্ট কি? অনিমেষ। আরেকটা অ্যাকাউন্ট অনিমেষ। তাহলে বিজনেসে ক্যাশ আসছে গোল্ডেন রুলের হিসাবে, কোনো অ্যাসেট যদি আসে ডেবিট হবে, তার মানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। অনিমেষ এখানে কি গিভার, অনিমেষ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। অনিমেষ গিভার, পার্সোনাল অ্যাকাউন্টে গিভার ক্রেডিট হয়, সেই সেন্সে ক্রেডিট হবে। তাহলে দেখো করে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো কেন করা আছে এইভাবে। এরপরে চলে যাব নেক্সট ডকুমেন্টে। এটা কি রয়েছে? ভেন্ডরকে পেমেন্ট হয়েছে, মানে ওই সুনীল অ্যান্ড কোম্পানিকে। ওই যে তখন কি বলছিলে না যে ক্যাশের কেস কি হয়েছে না হয়েছে, এখন পেমেন্টটা হচ্ছে, বুঝতে পারলে? তখন বলেছিলে যে সুনীল কোম্পানিকে যে রিটার্ন হচ্ছে, ঠিক আছে, ক্যাশে হয়েছে না ক্রেডিটে হয়েছে। সেটা ক্রেডিটেই হয়েছিল, এখন তো ফাইনাল পেমেন্ট হচ্ছে না, দেখো রিটার্নটা অ্যাডজাস্ট করে। সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে আমরা কত টাকার গুডস কিনেছিলাম? 14,000 টাকার গুডস কিনেছিলাম। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আবার বিলটা। এ দেখো, এখানে রয়েছে 14,000 টাকার শার্ট কেনা হয়েছিল, 14,000 টাকা। ওকে রিটার্ন হয়েছে কত টাকার? সুনীল অ্যান্ড কোম্পানিকে রিটার্ন করেছিলে 2,000 টাকা। তাহলে 14 থেকে 2 যদি মাইনাস করো থাকে আর 10, ঠিক আছে। 10,000 টাকা থাকছে, তার মানে আমাকে পে করতে হবে সুনীল অ্যান্ড কোম্পানিকে, যে কি আমাদের সাপ্লায়ার, যে কি আমাদের ভেন্ডর বলতে পারো, তাকে পে করতে হবে আর 10,000 টাকা। কিন্তু এখন কত দেওয়া হচ্ছে তাকে? তাকে কি পুরো টাকা দেওয়া হচ্ছে আদৌ? স্যার 14,000 আর 2,000 মাইনাস করলে তো 12,000 হয়। 12,000 হয় ঠিক, কিন্তু এখন কি পুরোটাই পেমেন্ট করা হচ্ছে? না পুরোটা পেমেন্ট হয়নি, তাহলে পার্ট পেমেন্ট হচ্ছে, পার্ট পেমেন্ট। তাহলে 12,000 হয়, 12,000-এর পুরোটা দেওয়া হচ্ছে না, এখন আমরা 4,000 দিচ্ছি। 4,000, তাহলে বাকি তো 8,000 থেকেই যাবে, হুম আবার দিতে হবে, ঠিক আছে। তো এখন 4,000, দেখো ডকুমেন্ট কিভাবে ইস্যু হয়েছে। ডকুমেন্টে রিসিপ্ট নাম্বার রয়েছে, বলেছি প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকবে। আচ্ছা ডকুমেন্টটা কে ইস্যু করবে? এখানে প্রথম কথা, ডকুমেন্ট কে ইস্যু করবে? আমরা যদি কাউকে পেমেন্ট করি, যে পেমেন্ট নিচ্ছে সেই ডকুমেন্টটা ইস্যু করবে। তাহলে এখানে ডকুমেন্ট কে ইস্যু করেছে? সুনীল অ্যান্ড কোম্পানি ইস্যু করেছে, কারণ সুনীল অ্যান্ড কোম্পানিকে আমরা 4,000 দিচ্ছি, আমরা বলতে রাহুল এন্টারপ্রাইজ। সুনীল অ্যান্ড কোম্পানিকে আমরা টাকা দিচ্ছি, তার মানে আমি সুনীল অ্যান্ড কোম্পানির কাছ থেকে রিসিপ্ট কপি নেব, তাহলে রিসিপ্ট কপিকে ইস্যু করবে সুনীল অ্যান্ড কোম্পানি। তো প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার থাকে, নাম্বার রয়েছে, ডেট রয়েছে। আচ্ছা, অ্যামাউন্ট রিসিভ উইথ থ্যাঙ্কস ফ্রম, কার কাছ থেকে টাকা নিল? যে রাহুল এন্টারপ্রাইজের কাছ থেকে টাকা নিয়েছে সেটা লিখছে ও, ঠিক আছে। অ্যাজ এ পার্ট পেমেন্ট অফ পেন্ডিং বিলের পার্ট পেমেন্ট, পেন্ডিং বিল বলতে 12,000 টাকার পার্ট পেমেন্ট। আর বিল নাম্বার দিয়ে দিয়েছে ওই যেটা 14,000-এর বিল, তার নাম্বারটা দিয়েছে, ডেট দিয়েছে। কিন্তু পার্ট পেমেন্ট কত হচ্ছে? পুরোটা হচ্ছে না, 4,000 হচ্ছে, কারণ এখানে উপরে লেখা রয়েছে কি পার্ট পেমেন্টে টিক আছে, পার্ট পেমেন্টে টিক দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এইভাবে লিখে সুনীল অ্যান্ড কোম্পানি ডকুমেন্ট ইস্যু করে দিয়েছে, যার নাম হচ্ছে রিসিপ্ট কপি। তো তোমাকে এবার এন্ট্রি করতে হবে, তোমাকে বলতে রাহুল এন্টারপ্রাইজকে তুমি কি করেছো? পেমেন্ট করেছো, 4,000 টাকা পেমেন্ট করেছো। তার মানে এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে সেটা দেখে নাও। কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে? এক তো তুমি ক্যাশ দিয়েছো, ক্যাশ অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। আরেকটা অ্যাকাউন্ট কি কি তুমি সুনীল অ্যান্ড কোম্পানিকে পে করেছো, তাহলে পার্টির নাম এসে যাবে সুনীল অ্যান্ড কোম্পানি। তাহলে আমি দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে নিলাম।
ক্যাশ পেমেন্ট হয়েছে সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট, সুনীল অ্যান্ড কোম্পানিকে দেওয়া হয়েছে সেই জন্য সুনীল অ্যান্ড কোম্পানি অ্যাকাউন্ট। তাহলে যেহেতু ক্যাশ তোমার চলে যাচ্ছে তাহলে ক্যাশ কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে, ক্রেডিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, হোয়াট গোজ ইজ আউট লেখা রয়েছে। সুনীল অ্যান্ড কোম্পানি যেহেতু রিসিভার, ডেবিট হয়ে যাবে, তাহলে সুনীল অ্যান্ড কোম্পানি যেহেতু রিসিভার টাকা পাচ্ছে ডেবিট হবে। দেখো করা রয়েছে, সুনীল অ্যান্ড কোম্পানি ডেবিট আছে, ক্যাশ ক্রেডিট আছে। তাহলে বুঝতে পারলে এতটা, কোনো ডাউট? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো এখান পর্যন্ত। কোনো ডাউট নেই, চলো এগিয়ে যাই তাহলে। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাহলে তুমি এতক্ষণ কি দেখলে? এতক্ষণ তুমি দেখলে কি রাহুল এন্টারপ্রাইজ প্রথমে, রাহুল শর্মা প্রথমে বিজনেস স্টার্ট করলো কোন নামে? রাহুল এন্টারপ্রাইজ নামে। তারপরে সে কিছু গুডস সুনীল অ্যান্ড কোম্পানি থেকে কিনলো, তারপর কিছু গুডস বিক্রি করলো অনিমেষকে, তারপর সে কি করলো, কিছু গুডস যেগুলো সে কিনেছিল সেগুলো সুনীল অ্যান্ড কোম্পানিকে রিটার্ন করলো। তারপরে দেখলে কি অনিমেষ যে তার কাস্টমার ছিল, যাকে সে ধারে সেল করেছিল, সে তাকে রিটার্ন করে দিল, সেল করেছিল যাকে, সে রিটার্ন করে দিল। তারপরে তুমি কি দেখলে কি অনিমেষ টাকা দিল, অনিমেষ পেমেন্ট করলো রাহুল এন্টারপ্রাইজকে। তারপরে দেখলে কি তুমি আবার পেমেন্ট করলে, তুমি বলতে রাহুল এন্টারপ্রাইজ পেমেন্ট করলো সুনীল অ্যান্ড কোম্পানিকে। তাহলে এত কিছু হওয়ার পরে এরপরে কি হচ্ছে, তোমার ক্যাশ বাক্সে টাকা পড়েছিল কত টাকা? 10,000 টাকা। তোমার বলতে রাহুল এন্টারপ্রাইজের ক্যাশ বাক্সে টাকা পড়েছিল। এবার সেই টাকা কি কোথায় জমা করতে নিয়ে যাওয়া হচ্ছে? ব্যাংকে। সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছে ব্যাংকে জমা করার জন্য, কারণ সেল করে তো টাকা এসেছে, সেই টাকা তো ব্যাংকে জমা করতে হবে। ব্যাংকে জমা করতে গেলে তাহলে তোমাকে কি ডকুমেন্ট ফিল আপ করতে হয়? তোমরা ব্যাংকে গিয়েছো, যে গিয়েছো সে জানবে যে একটা ডকুমেন্ট ফিল আপ করতে হয় যাকে আমরা বলি ডিপোজিট স্লিপ। তো এটা যেটা দেখতে পাচ্ছো এখানে, যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিপোজিট স্লিপ। এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ডিপোজিট স্লিপ। কোন ব্যাংকের ডিপোজিট স্লিপ? ওয়েলথি ব্যাংকের ডিপোজিট স্লিপ। কোন ব্রাঞ্চ? এনএস রোড ব্রাঞ্চ। কবে জমা করতে গিয়েছো? 15 তারিখে। কোন অ্যাকাউন্টে জমা করছো? তোমার নিজের অ্যাকাউন্টে জমা করবে। এটা তাহলে কোন, এটা তাহলে কার অ্যাকাউন্ট? এটা হচ্ছে রাহুল এন্টারপ্রাইজের অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে ভারত বুক স্টোর দিয়ে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ভারত বুক স্টোর না হয়ে কি হবে? রাহুল এন্টারপ্রাইজ হবে। রাহুল এন্টারপ্রাইজ, রাহুল এন্টারপ্রাইজ তার অ্যাকাউন্টে জমা করবে। তাহলে 10,000 ক টাকার নোট? 100 টাকার নোট 100টা, এইভাবে ফিল আপ করে জমা করেছে। এ তো ডকুমেন্টের কাজ। তাহলে তোমাকে এন্ট্রি কি করতে হবে? কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে, কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে, এ তো ডকুমেন্টের কাজ গেল জমা করা। এন্ট্রি হচ্ছে তোমাকে তাহলে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে এখানে। একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, আর একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। ব্যাংকের আবার কোন ব্যাংক অ্যাকাউন্ট? তোমার তো অনেক ধরনের ব্যাংক থাকতে পারে, ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে তোমার ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই হয়ে গেল। এবার বলো যে কোন অ্যাসেটের ব্যালেন্স বাড়ছে। আমরা জানি কি মডার্ন রুলে কি বলেছে, যদি কোনো অ্যাসেট বাড়তে থাকে সেটাকে তুমি ডেবিট করবে। তাহলে এখানে কোন অ্যাসেট বাড়তে রয়েছে? ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স বাড়তে রয়েছে। তোমার ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্টে যে টাকা রয়েছে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তে রয়েছে, তার মানে ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ বাক্সে যে ব্যালেন্সটা ছিল সেটা তো কমেই গেছে,
তার মানে ক্যাশ বাক্সের ব্যালেন্স কমে যাওয়ার কারণে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। বুঝতে পারলেন? তাহলে ওটাই রয়েছে কি দেখে নাও, ওটাই রয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করে দিয়েছে, এখানে ওয়েলথি ব্যাংক করেনি, জাস্ট ব্যাংক করেছে, ওয়েলথি ব্যাংক লাগিয়ে নেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে। আচ্ছা, এরপরে চলে যাব নেক্সট ট্রানজেকশনে। রুম্পা দেব সিংহ, বুঝতে পারছো? রুম্পা দেব সিংহ। আচ্ছা, এরপরে এসে যাও যে ব্যাংকে তো টাকা জমা করে দিয়ে এসেছে, এরপরে টাকা তুলতে চাইছে কোনো পারপাসে, আবার টাকা তোলার টাইম হয়ে গেছে, ঠিক আছে, টাকা তুলতে চাইছে। তো সেক্ষেত্রে টাকা তুলতে চাইলে তোমরা জানো যে আবার ডকুমেন্ট ফিল আপ করতে হবে। এখানে কি করেছে, এখানে চেকের থ্রু দিয়ে তুলেছে। দেখো এখানে রাহুল এন্টারপ্রাইজ তো টাকা তুলেছে, এখানে রাহুল এন্টারপ্রাইজ XY লিমিটেড আমি কেটে দিচ্ছি, রাহুল এন্টারপ্রাইজ করে দিচ্ছি, রাহুল এন্টারপ্রাইজ টাকা তুলেছে। তার জন্য কি লিখেছে, সেলফ লিখেছে। চেকের থ্রু দিয়ে টাকা তুলেছে, সেই জন্য কি লিখেছে, সেলফ লিখেছে। চেকের থ্রু দিয়ে টাকা তুলেছে সেই জন্য কি লিখেছে, সেলফ লিখেছে, সেলফ সেলফ। যদি আমরা চেক কাউকে দিই আমরা কি লিখি, যে পে টু রাম, পে টু শ্যাম, পে টু XYZ লিমিটেড। তো এখানে যেহেতু আমি নিজেই টাকা তুলবো চেকের থ্রু দিয়ে, আমাকে লিখতে হবে সেলফ। তো চেকের থ্রু দিয়ে টাকা তুলেছে রাহুল এন্টারপ্রাইজ। তোমাকে এন্ট্রি করতে হবে কত টাকা তুলেছে, এখানে তোমাকে টাকাটা দেখে নিতে হবে, বা উপরেও বলা রয়েছে 15,000 টাকা। 15,000 টাকা তুলেছে চেকের থ্রু দিয়ে, তোমাকে তাহলে দেখতে হবে এন্ট্রি কি হবে, এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা, তোমাকে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে প্রথমে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট রয়েছে আর একটা অ্যাকাউন্ট রয়েছে ওয়েলথি ব্যাংক। কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুললো, ওয়েলথি ব্যাংক। তাহলে তুমি দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করে নিলে, কি ওয়েলথি ব্যাংক থেকে তুলেছে ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্ট, আর ক্যাশের ব্যালেন্স বাড়ছে সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশের যেহেতু ব্যালেন্স বাড়ছে, অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে মডার্ন রুলে কি বলেছে, অ্যাসেট বাড়লে ডেবিট। ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স কমছে, এই অ্যাসেট কমছে, তাহলে এই অ্যাসেট ক্রেডিট। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। দেখো ওটা করা আছে কি নেই, ওটাই করা রয়েছে। করা রয়েছে। তাহলে এখানে তুমি যদি ওয়েলথি লাগিয়ে দাও, ওয়েলথি ব্যাংক করে দাও, সেটা তাহলে কি হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। কারণ কোন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হচ্ছে, ওয়েলথি ব্যাংক থেকে। ঠিক আছে, এর পরের ট্রানজেকশনে আমি চলে যাবো। আর কটা আছে, আর একটাই আছে, শেষ হয়ে যাবে। তারপরে অ্যাসাইনমেন্ট আছে, এটা নেক্সট ডেতে দেখা হবে। পেমেন্ট ফর এক্সপেন্সেস। এরপরে তাহলে টাকা জমা করলো আবার টাকা তুললো, এরপরে কি হয়েছে, স্যালারি দিতে হয়েছে। কেন টাকা তুলছে বুঝতে পারলে, তাহলে রাজুকে স্যালারি দিতে হবে, রাজুকে স্যালারি দিতে হবে। স্যালারি কত টাকা দেওয়া হয়েছে, চেকের থ্রুতে দেওয়া হয়েছে 8,000 টাকা। তাহলে রাজুকে যে স্যালারি দেওয়া হচ্ছে, রাজু তো বলতে পারে কি আমাকে কবে টাকা দিয়েছেন, তার জন্য আমাকে কি করতে হবে, সাইন করিয়ে নিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, সাইন করিয়ে নিতে হবে, তাকি রাজু পরে না বলতে পারে কি কবে টাকা দিয়েছেন। সেই জন্য আমাকে যে ডকুমেন্টটা বানাতে হবে, ডকুমেন্টের নাম হচ্ছে ভাউচার। ভাউচার দেখো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। এখানে কোন ধরনের ভাউচার, ডেবিট ভাউচার। ভাউচার দু ধরনের হয়ে থাকে, ভাউচার একটা ডকুমেন্ট যেটা খরচারও হতে পারে, ইনকামেরও হতে পারে।
তো এখানে যেহেতু স্যালারিটা খরচা, তো ভাউচারের যেটা টিক চিহ্ন দেবে সেটা হচ্ছে ডেবিট ভাউচার। তাহলে রাজুকে পেমেন্ট করা হচ্ছে এবং একটা ডকুমেন্টে সাইন করিয়ে নেওয়া হচ্ছে, সেই ডকুমেন্টটার নাম হচ্ছে ভাউচার, কিন্তু ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে খরচার ভাউচার। স্যালারিটা কি আমার কাছে, এখানে খরচা, সেই জন্য আমাকে ডেবিট ভাউচারে টিক করতে হবে। দেখো ডেবিট ভাউচারে টিক রয়েছে, ঠিক আছে। এবার কোন ডেটে দিচ্ছি সেই ডেট তো থাকবেই। প্রত্যেকটা ডকুমেন্টের নাম্বার, এখানে নাম্বার তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, এখানে কাকে পেমেন্ট করা হচ্ছে, রাজু, রাজুর নাম এখানে এসে গেল। তারপরে কি দিচ্ছ, স্যালারি, এখানে স্যালারি লিখতে হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, খরচা অ্যাকাউন্ট ডেবিট। আর এখানে ডিটেলে লিখতে হবে কি পারপাসে দিচ্ছ, এই যে স্যালারিটা দিচ্ছ কোন মাসের স্যালারি, একটু ডিটেলে লিখতে হবে, যেটা ন্যারেশন আমরা বলে থাকি, স্যালারি ফর দ্য মান্থ অফ জানুয়ারি, জানুয়ারি মাসের স্যালারি দিচ্ছ। আর এখানে বলতে হবে ক্যাশে দিয়েছো কি চেকে দিয়েছো, এখানে চেকে টিক চিহ্ন দেওয়া রয়েছে, চেকে। আর এখানে যেটা লেখা রয়েছে এটা কোন ব্যাংকের চেক, এইসব লিখতে হতো, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে রাজুকে স্যালারি দেওয়া হয়েছে আর একটা ডকুমেন্টে সাইন করিয়ে নেওয়া হয়েছে, যে ডকুমেন্টের নাম হচ্ছে ডেবিট ভাউচার। ভাউচার তার কোন ক্যাটেগরি, ডেবিট, খরচার ভাউচার। আচ্ছা, তোমরা রাজুর সাইন কি দেখতে পাচ্ছ, রাজুর সাইন কোথায় আছে বলো তো? রাজুর সাইন দেখো নিচে আছে, এই যে দেখাচ্ছি, রিসিভার সিগনেচার, রিসিভার্স অর পেইজ সিগনেচার। পেই বলতে যে টাকা পাচ্ছে, যাকে আমরা রিসিভারও বলতে পারি, যে টাকা পাচ্ছে তাকে পেই বলা হয়, ঠিক আছে, যাকে পেমেন্ট করছো। আচ্ছা, তাহলে কি জার্নাল এন্ট্রি হবে, চেকে পেমেন্ট হচ্ছে, তাহলে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করো। যেহেতু তুমি স্যালারি পে করছো, তাহলে প্রথম কথা তো স্যালারি অ্যাকাউন্ট এসে যাবে, খরচার অ্যাকাউন্ট। যেহেতু চেকের থ্রু দিয়ে পেমেন্ট হচ্ছে, তার মানে কোনো ব্যাংকের ব্যালেন্স কমবে। কোন ব্যাংকের ব্যালেন্স কমছে, ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স কমছে, ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স কমছে। তাহলে ওয়েলথি ব্যাংক অ্যাকাউন্ট, কারণ এদের যে অ্যাকাউন্টটা ছিল সেটা কোন ব্যাংকে ছিল, ওয়েলথি ব্যাংকেই ছিল। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, কারণ খরচা। আর ওয়েলথি ব্যাংকের ব্যালেন্স কমছে, অ্যাসেট কমছে, সেই কারণে ক্রেডিট হবে। অ্যাসেট কমছে, সেই কারণে ক্রেডিট হবে। খরচা, সেই কারণে ডেবিট হবে। বুঝতে পারলে? তাহলে এই এন্ট্রিটা কেন হয়েছে, তাহলে বুঝতে, এখানে তাহলে তোমরা বলতে পারো যে স্যালারি তো পেমেন্ট করা হয়েছে রাজুকে, স্যালারি তো পেমেন্ট করা হয়েছে রাজুকে, তো রাজু অ্যাকাউন্ট কেন হবে না? কার কার মনে এই ধরনের কোশ্চেন আসছে, কার মনে এরকম আসছে কি, যে রাজুকে তো আমরা পেমেন্ট করলাম, তো রাজু অ্যাকাউন্ট কেন হবে না, স্যালারি অ্যাকাউন্ট কেন হবে, ক্যাশ অ্যাকাউন্ট কেন হবে? তুমি তো বলতে পারতে রাজু অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, তিনটে অ্যাকাউন্ট, বলো। ক্যাশ অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, রাজু অ্যাকাউন্ট। রাজু অ্যাকাউন্ট কেন হবে না, যখন তুমি কাউকে টাকা পেমেন্ট করে দেবে, ঠিক আছে, কাউকে বলতে ডেটর ক্রেডিটর বাদ দিয়ে, ডেটর ক্রেডিটর বাদ দিয়ে, ডেটর ক্রেডিটর মানে বুঝতে পারো কি পারো না? ডেটর বলতে যাকে, যার কাছ থেকে তুমি ধারে, যাকে তুমি ধারে সেল করেছিলে তাকে বলা হয় ডেটর, যার কাছ থেকে ধারে পারচেজ করেছিলে তাকে বলা হবে ক্রেডিটর। তার মানে যখন তোমার গুডস এর পারচেজ সেল ইনভলভ রয়েছে, যেখানে গুডস পারচেজ করছো কোনো পার্টির কাছ থেকে, সেই পার্টিকে যখন পেমেন্ট করছো তখন সেই পার্টির নাম আসবে, বা কোনো পার্টিকে ধারে সেল করেছিলে পরে কালেকশন করছো তার কাছ থেকে, তখন সেই পার্টির নাম আসবে, ঠিক আছে। কিন্তু অন্য কোনো কেসে যদি পেমেন্ট করে থাকো, তাহলে কি বললাম, যে যে পার্সনের কাছ থেকে তুমি ধারে পারচেজ করেছো, যে পার্সনের কাছ থেকে তুমি ধারে পারচেজ করেছো, গুডস পারচেজ করেছো, গুডস, সেই পার্সনকে তোমাকে যদি পরে পেমেন্ট করতে হয়, তখন সেই পার্টির নাম আসবে, সেই পার্টি অ্যাকাউন্ট এসে যাবে। কিন্তু ওই পেমেন্ট বাদ দিয়ে, ওই পেমেন্ট বাদ দিয়ে
অন্য কোনো পারপাসে যদি পেমেন্ট করতে হয়, ওই পেমেন্ট বাদ দিয়ে, ওই পেমেন্ট বলতে ওই ধারে পারচেজের পেমেন্ট বাদ দিয়ে অন্য কোনো পারপাসে যদি পেমেন্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু পার্টির নাম আসবে না। সেক্ষেত্রে দেখতে হবে কি পারপাসে খরচা করেছো, সেক্ষেত্রে দেখতে হবে কি পারপাসে পেমেন্টটা করছো সেটা দেখতে হবে। এখানে তাহলে রাজু তো আমাদের কাছে সাপ্লায়ার নয়, রাজুর কাছ থেকে আমরা ধারে গুডস কিনিনি, তো রাজু অ্যাকাউন্ট আসবে না। এখানে রাজুকে পেমেন্ট করছি কি পারপাসে, স্যালারির পারপাসে। তার মানে আমাকে স্যালারি অ্যাকাউন্টটাই নিতে হবে, পারপাস পারপাস দেখতে হবে। রাজুর কাছ থেকে আমরা গুডস কিনিনি, তাকে পেমেন্ট করিনি, তাকে আমরা স্যালারি দিয়েছি, তো এখানে পারপাস হচ্ছে স্যালারি, তো স্যালারি অ্যাকাউন্টই আসবে, রাজু অ্যাকাউন্ট আসবেই না। বুঝতে পারলে? তার মানে কি বুঝলে যে গুডস পারচেজ বাদ দিয়ে অন্য কোনো পারপাসে যদি পেমেন্ট করা হয় কাউকে, দেখতে হবে আমি কি কি পারপাসে পেমেন্ট করছি, কি পারপাসে পেমেন্ট করছি, কাকে পেমেন্ট করছি দেখা যাবে না। শুধুমাত্র গুডস যার কাছ থেকে পারচেজ করেছো তাকে যদি তুমি পেমেন্ট করো, তখন তার নামের অ্যাকাউন্ট নেওয়া হবে, না তো অন্য পেমেন্টের ক্ষেত্রে দেখতে হবে কি পারপাসে তুমি পেমেন্ট করেছো। সেই কারণে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট হবে, স্যালারি অ্যাকাউন্ট এসে যাবে, আর স্যালারি যেহেতু খরচা তো ডেবিটই হবে। আর ব্যাংক টাকা যেহেতু চলে যাচ্ছে, চেক দিয়েছো, ব্যাংকের ব্যালেন্স কমে যাবে, অ্যাসেট কমলে কি হয়, ক্রেডিট, ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এতটা বুঝতে পেরে গেলে, কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে বলো। কোনো ডাউট নেই, তাহলে তোমরা কি করবে দেখো, হোম টাস্ক দেখো। হোম টাস্ক হচ্ছে এটা করে নিয়ে আসবে, এটা করবে, আমি মিল, আচ্ছা এটা তো করে দেওয়া রয়েছে, যেটা করে দেওয়া নেই আমি সেটা করতে দিচ্ছি। এটা করে দেওয়া রয়েছে, অ্যাসাইনমেন্টে চলে যাও, অ্যাসাইনমেন্ট বলে লেখা রয়েছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন, তোমাকে অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট করতে হবে, ঠিক আছে, তোমাকে অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট করতে হবে। তাহলে এগুলো করে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট ডেতে আমি তোমাদের সাথে ম্যাচ করাবো, যে ভুল করেছো সে ঠিক করে নেবে, যে ঠিক করেছো সে ঠিক চিহ্ন লাগাবে। তাহলে আজকে এই পর্যন্তই, কারো কিছু বলার থাকলে বলতে পারো, না তো ক্লাস এখানেই এন্ড, ঠিক আছে। কারো কিছু বলার থাকলে বলতে পারো, জিজ্ঞেস করতে পারো, না তো